দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, ইন্টারভিউ অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সাইদুল হক জুইসের একক শিল্প কর্ম প্রদর্শনী কালের হালখাতা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 4 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার ইন্টারভিউ অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। জয় কি আসুন। আমি তো তোমার বলছি আমি দিনের বেলা ঘরে যাব না। আই দিনের বেলা ঘরে আসলে সমস্যা কি? আসো না, কেউ তো নাই। আমি এখন ঘরে গেলে তুমি যে দরজাটা বন্ধ করবা এটা আমি ভালো করেই জানি, এই জন্য আমি এখন ঘরে ঢুকবো না। কেউ? আরে কপাল, মানে আমার নিজের বউ নিজের ঘরে আসতে ভয় পায় না? ডরাইতেছো নাকি? পরে সর্বনাশ। হ্যাঁ, এত বড় ঘটনা সামাল দেবে কিটা? এতক্ষণ তো একটা মার্ডার হয়ে গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি সর্বনাশ বলো তো মজনু, তুমি এরকম প্যারাশানের মধ্যে আসো? দুলা ভাই, ওই মাসুদরা সব এক হয়ে বাবুর মারতেছে। এতক্ষণ তো মনে হয় ফ্লোটা মারিয়ে ফেলাইলো। তাড়াতাড়ি চলেন তো। তো বাবুরে মারতেছে, তোমার সমস্যা কি? বাবু একটা খারাপ ছেলে, ওর তো মারাই উচিত। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। আজকে মহান মে দিবস, সমস্ত শ্রমিকদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। মেয়ের বাবার প্রথম প্রশ্ন, কি সব কমেডি করো, বিয়ের পর আমার মেয়েকে খাও বাকি? বললাম আঙ্কেল, এত প্রাইভেট প্রশ্নের উত্তর সবার সামনে দিয়ে কি ঠিক হবে? মনোজ দা, আমরা স্কুল জীবনে অনেক অ্যাসেম্বলি করে আসছি না? এটা কমন, ক্যাপ্টেন বাসিপুতি তো আরামে দাঁড়াও সোজা হও, আরামে দাঁড়াও সোজা হও। আমি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই যে এই 2 পা ফাঁক করে ঠিক আরাম লাগে কোন জায়গায়। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অনন্য দিন। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি গণসঙ্গীত শিল্পী স্বর্ণময়ী মণ্ডল। শুভ দুপুর দিদি। শুভ দুপুর। কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শককে, আজ মহান মে দিবস এবং আপনাকে জানাতে চাই মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমিও সবাইকে জানাই আজকের এই মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা। আপনি একজন আসলে গণসঙ্গীত শিল্পী এবং আসলে কণ্ঠশ্রমিক হিসেবে আপনি অনেকগুলো বছর ধরে কাজ করছেন। এই যে শ্রমজীবী মানুষের একটি দিন, 1886 সালের সেই শিকাগো শহরে সেই ঘটনার পর থেকে যে দাবি আন্দোলনের কথা বলা হয়েছিল, 8 ঘন্টার সেই কর্মসময়ের যে একটা আন্দোলন ছিল, আজ অবধি আসলে সেই আন্দোলনের জায়গাটা আমরা কতটুকু পূরণ করতে পেরেছি বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমরা পূরণ করতে পেরেছি, আবার অনেকটা পারিও নি বলা যায়। কারণ অধিকারের আন্দোলনে যে দাবিগুলো আমাদের ছিল তা কিন্তু মানুষের মৌলিক চাহিদা সেখান থেকে পুরোপুরি এখনও আমরা দেখতে পাই অনেক অভাব রয়ে গেছে। তো আমরা আশাবাদী যে
ভবিষ্যতে আমাদের সেই দিকগুলো যেন সেই ঘাটতি যেন পূরণ হয়। অবশ্যই, সেটা আমরাও প্রত্যাশা করি। শ্রমিক মালিকের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো জায়গাতেই। তো সেই সম্পর্কটা আসলে কতটুকু সুসম্পর্কের দিকে নিয়ে যেতে পারছি সময়ের সাথে সাথে, বা সেখানে আমরা কতটুকু কাজ করতে পারছি, কাজ করবার জন্য আসলে আমাদের কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে আমি সেইভাবে বক্তা নই, তবে গানের ভাষার মধ্যে দিয়ে যতটুকু বুঝি যে আন্দোলন তো চিরদিনই সক্রিয় ছিল, এখনও আছে। তবে মালিক এবং শ্রমিকের অসন্তোষ নয়, বরং সম্মিলিত প্রয়াসে আমাদের দেশ এগিয়ে যাবে, এবং তার জন্য যতটুকু পদক্ষেপ সকলেরই সেইভাবেই পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি। এবারে মে দিবসে যে প্রতিপাদ্য, 2025 মে দিবসের যে প্রতিপাদ্য, সেটা হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। আসলেই কি শ্রমিক মালিক এক হওয়া সম্পর্ক বা শ্রমিক মালিক এক হওয়া হতে পারা, এটা কি সম্ভব বলে মনে করেন কিনা? অবশ্যই আমি মনে করি যে যারা খেটে খায়, সেই কাক ভোর থেকে দিনান্তে যারা মানে সেই রক্তের ঘাম, সেই ঘামের মিশ্রিত অর্থে তারা দুবেলার অন্ন যোগায়, তো তাদের চাওয়া বা কতখানি থাকে। আমার মনে হয় যে মালিক পক্ষের একটু সহানুভূতি তাদের সেই অভাব পূরণ করে দিতে পারে, এবং তাদের এই সহৃদ্যতা আমি আশা করি। একদম তাই। একটি গান শুনতে চাই দিদি আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন? প্রথমে আমি আজ মহান মে দিবসের যে কালজয়ী গানটি আমরা যুগ যুগ ধরে গেয়ে আসছি, গানটির লিখেছেন নরেন বিশ্বাস এবং সুর করেছেন পিন্টু ভট্টাচার্য, সেই গানের মধ্যে দিয়ে আজকের সকল শ্রমজীবী মানুষকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। শুনি। 1886 পহেলা মে শিকাগোর হেমার্কেটে মজুরের তাজা খুনে ভেসে গেল খোলা রাজপথ। প্রথম শহীদ হলো মজুর। লাল সালাম লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। লাল সালাম লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান, মালিকের মুনাফায় প্রথম হেনেছে পদাঘাত। শোষকের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা টান, মালিকের মুনাফায় প্রথম ধেনেছে পদাঘাত। ওরা শিকাগোর মেহনতি মজদুর, ওরা শিকাগোর মেহনতি মজদুর, ওরা মজদুর দুনিয়ার সূর্য। ওরা সত্য ওরা ধন্য, ওরা সত্য ওরা ধন্য, ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র। লং লিভ রেভলিউশন, লং লিভ লং লিভ লং লিভ রেভলিউশন, লং লিভ লং লিভ লং লিভ রেভলিউশন, লং লিভ লং লিভ লং লিভ রেভলিউশন, লং লিভ লং লিভ। লাল সালাম লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। ভীষণ সুন্দর দিদি। আসলে লাল সালাম আমাদের পৃথিবীতে যত শ্রমজীবী মানুষ আছে তাদের সকলের জন্য অনেক শ্রদ্ধা। দিদি, এই যে গণসঙ্গীত, গণসঙ্গীতের ভূমিকা আসলে অধিকার আদায় করবার ক্ষেত্রে বা যখনই আমাদের সামাজিক বিপর্যয় ঘটেছে যে কোনো সময়, তখন এই গণসঙ্গীতের ভূমিকা দেখেছি আমরা অনেক বেশি। গণসঙ্গীতের সাথে আপনি অনেকগুলো বছর ধরে যুক্ত আছেন, আপনার যুক্ততা আসলে কিভাবে হয়েছিল? তো এই বিষয়টি বলতে আমি খুবই নিজেই আন্দোলিত হই, হ্যাঁ, যে এই গণসঙ্গীত আমার জীবনে হঠাৎ করেই আসে, এবং আমার মনে হয় ঈশ্বরের ইচ্ছাতেই। কেমন করে আমি ছোটোবেলা থেকেই আমার হাতে খড়ি হয়েছিল রবি ঠাকুরের গান। হ্যাঁ, রবি ঠাকুরের গানের মধ্যে দিয়ে প্রথম প্রকাশ, স্কুলে গাইতে গাইতে প্রথম প্রতিযোগিতায় প্রথম হলাম। নওগাঁ জেলায় আমার জন্ম, নওগাঁ সদরে। তো তখন সবাই জানতো আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হব। হ্যাঁ, একদম ছোট, ক্লাস 4th শ্রেণীতে পড়বার সময় আমি নওগাঁ শিল্পকলা একাডেমিতে মা সেই সুবাদেই ভর্তি করলেন। একদম ছোটোবেলা থেকে ভজন সঙ্গীত, ছড়া গান, বিভিন্ন রকমই গান করতাম। তো দেখা গেল যে 6ষ্ঠ শ্রেণীতে যখন পড়ি, তখন নওগাঁ উদীচী শিল্পী গোষ্ঠীর যে শাখা, সেখান থেকে আমার মায়ের কাছে মানে একটি আবেদন আসলো যে আমাকে গান গাওয়ানোর জন্যে। আচ্ছা। তো
তো তখনই জড়িয়ে পড়লাম, তখন একেবারেই কিন্তু ছোট্ট। হ্যাঁ, তো যে গানগুলো তখন গেয়েছি, এখন এই যে গাইছি, একটু আগে গাইলাম, তখন আমাদের শেখানো হতো। একদম ছোট্ট মনে এই গানগুলো বসে গেল। যেমন রবি ঠাকুরের গান এক ধরনের পূজা প্রার্থনা, এইভাবে মনকে এবং কণ্ঠকে তৈরি করতে হয়, কিন্তু গণসঙ্গীত কিন্তু পুরো বিপরীত, হ্যাঁ একদম বিপরীত ধর্মী। এখানে প্রতিবাদ, এখানে মনের মধ্যে যে শক্তি জাগ্রত হয় সেখান থেকে পরিবেশন করতে হয়, এবং কণ্ঠেরও গায়কী যেটাকে আমরা বলি শিল্পীর, তা থাকে একদম ধরনটাই আলাদা, পুরোপুরি আলাদা। তখন এই দুটো আমার মানে একটা দ্বৈত সত্তা আমার তখন থেকে প্রকাশ পেতে শুরু করে আমি মনে করি। এবং স্কুল কলেজে পরবর্তীতে দেখা যায় যে আমি রবীন্দ্রসঙ্গীত এবং গণসঙ্গীত বা দেশ গান, গণসঙ্গীত তখন এভাবে ছিল না, দেশের গানই প্রথম হতাম, রবীন্দ্রসঙ্গীতে প্রথম হতাম। মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গানগুলো, সেই গানগুলো গেয়ে গেয়ে আমি বেশ শ্রোতার মন জয় করতে শুরু করলাম। গুণীজনরা প্রেরণা জোগালো, প্রশংসা করলো, এবং সেখান থেকেই গণসঙ্গীত বা দেশের গান শুরু হলো। এবং রবি ঠাকুরের গানে আমি পরবর্তীতে যখন বাংলাদেশ বেতার, রাজশাহী বেতার, পরবর্তীতে ঢাকা বেতারে এসেছি, এবং তার সাথে সাথে আমি এই যে মানে তালিকাভুক্ত নই, গণসঙ্গীতের কোনো সেইভাবে কোনো অনুষ্ঠান হয় না, আমরা জানি সম্মিলিতভাবে গাওয়া হয় সবাই মিলে। হ্যাঁ, তো সেখানে আমি সেইভাবে সাংগঠনিক কোনো অভিজ্ঞতা আমার সেভাবে নেই। ছোটবেলা সংগঠনের সাথে আপনি যুক্ত ছিলেন না? না, আমাকে নিয়ে গিয়ে গাওয়ানো হতো। এবং পরবর্তীতে নওগাঁ চারণ শিল্পী গোষ্ঠী, সেখানে আমার গণসঙ্গীত গুরু শ্রদ্ধেয়, যেখান থেকে আমার গণসঙ্গীতের আরও পরিপক্কতা পেল আমি মনে করি। তখন আমি সবেই মানে কি বলবো, দশম শ্রেণী বা নবম শ্রেণীতে উঠেছি, স্কুলের গণ্ডি পেরোয়নি। তো রতন সাহা রঘু, যিনি বাংলাদেশের এবং আমি মনে করি আমাদের নওগাঁর অত্যন্ত শ্রদ্ধেয় গণসঙ্গীত রচয়িতা, এবং তিনি আমার মা বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একদিন একটি অনুষ্ঠানে আমার গান শুনে তিনি খুব খুশি হলেন এবং পরিচয় পর্বে জানলেন যে আমি তার পরিচিত, আমি মানে আমার বাবা মার নাম শুনে চিনতে পারলেন। এবং তখন থেকে, মা তুমি আমার গান করো, তিনি গণসঙ্গীত রচনা করতেন। তো সেই তখন থেকে শুরু হলো আমার মৌলিক গণসঙ্গীত আমার ঝুলিতে মানে আসতে শুরু করলো। মৌলিক গণসঙ্গীত গাইবার সময়টা তখন থেকে? হ্যাঁ, ওই যে কাকুর গান গাইতে গাইতেই আমার গণসঙ্গীতে আরো সেই মেজাজটা, সেই গাইবার ধরন, এবং তার সাথে তার যত আমি গান করেছি, তিনি আমার বাসায় এসে আমাদের বাসায় এসে বসে বসে শেখাতেন। ওই তখন থেকে ভাবটা সৃষ্টি হলো খেটে খাওয়া মানুষের গানের প্রতি। এবং পরবর্তীতে আমি যখন প্রায় সংসার জীবনে প্রবেশ করেছি, ঢাকায় এসেছি হাজব্যান্ডের হাত ধরে তার চাকরি সূত্রে, হ্যাঁ, এবং রাজধানীতে এসে গান করছি, তখন রবীন্দ্রনাথের গানই করছি রেডিও টেলিভিশনে। হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। তো আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরে সেখানে ওই যে সারা জীবন প্রতিযোগিতা করেছি, তখন কিন্তু একদম আমার ছেলে দিব্যময়, মানে 1 বছরের শিশু, বা না আরেকটু বড় হয়েছে, মানে 1 বছরের শিশু নিয়ে ওকে এসেছিলাম। হ্যাঁ, তখন ওর বয়স হয়তো 2, 3, 4 হবে এরকম। তো অতটুকু বাচ্চা নিয়ে আমি প্রতিযোগিতায় চলে গেছি, এটা একটা সবার মানে দৃষ্টি আকর্ষণ করে। এবং মানে বাচ্চাকে রেখে রেখে আমি স্টেজে উঠে যাচ্ছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এভাবে যে লড়াইগুলো আমি লড়ছি সারা দেশের মধ্যে, এবং এক পর্যায়ে গিয়ে প্রথম স্থান অর্জন করলাম সারা দেশের মধ্যে গণসঙ্গীতে। 2011-তে। হ্যাঁ, এই তখন থেকে মানে আমার গণসঙ্গীত একদম কি বলবো যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। এবং এই যে টেলিভিশন প্রচার মাধ্যমগুলো আমাকে মানে ডাকতে শুরু করলো, একক পরিবেশনার যে সুযোগগুলো আমি পেতে শুরু করলাম। এবং গণজাগরণের গান, যে জাগরণের গান, মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, এবং তার সাথে এই যে গণমানুষের আমরা যে অনেক অ্যালবাম, অধিকার আদায়ের যে গানগুলো, 100টি গানের প্রজেক্টে তখন আমি ডাক পেলাম এই যে গণজাগরণের গান যারা আয়োজন করেছিলেন। তো আমার ততদিনে একটি মৌলিক একক অ্যালবামও এসে গেছে, প্রথম অ্যালবাম 2008-এ জি সিরিজ থেকে। সেটি কিন্তু ওই যে আমি বললাম আমার গণসঙ্গীত গুরু রতন সাহা রঘু কাকুর কথা ও সুরে শান্তির গান এই শিরোনামে জি সিরিজ থেকে আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হলো। মানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়েও প্রথম আমার অ্যালবাম প্রকাশিত হলো মানুষের সামনে গণসঙ্গীতের। হ্যাঁ, শান্তির গান, যুদ্ধ বিরোধী গান। তো এই গানগুলো গাইতে গাইতেই এই অ্যালবামটা তাদের কাছে পৌঁছায়, এবং আমি সেই সুবাদেই এই বড় একটি কর্মযজ্ঞে ডাক পাই যে 100টি গণসঙ্গীতে কণ্ঠ দেবার। তো তখন আরও অভিজ্ঞতাটা আরও
কি হলো, সমৃদ্ধ হয়। সমৃদ্ধ হলো। এবং তা থেকে আজও গেয়ে চলছি। এখন তো একেবারে দায়িত্ব নিয়ে চেষ্টা করে থাকি গণসঙ্গীত গাইতে, যে আমি আমৃত্যুকালই এই রবি ঠাকুরের গানে, আমি সবসময় বলি যে রবি ঠাকুরের গানে আমি পূজারিনী, আর গণসঙ্গীতে আমি সেই বিদ্রোহিনী। চমৎকার, ভীষণ ভালো লাগছিল কথাগুলো শুনতে। আরো একটি গান শুনে দিদি। এবার যে গানটি গাইছি শোষকের বিরুদ্ধে শ্রমিকের প্রতিবাদী গান, সেই ছোটবেলার স্মৃতিচারণ থেকেই গানটি লিখেছেন এবং সুর করেছেন পিন্টু ভট্টাচার্য। শুনি। হা 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 হা। এই পতাকা শ্রমিকের রক্ত পতাকা, দিক নিশানা সংগ্রামের মুক্তি পতাকা। এই পতাকা শ্রমিকের রক্ত পতাকা, দিক নিশানা সংগ্রামের মুক্তি পতাকা। এই পতাকা ঐক্যের, মৈত্রী ও সখ্যের, সূর্যরাঙা বিপ্লবের দীপ্ত পতাকা। অত্যাচারী শোষকের শাসনের পীড়নে প্রতিবাদী শ্রমিকের রক্ত পতাকা। জয়ধ্বনি জীবনের মুক্তির শপথে জনতার শ্রমিকের বিশ্ব পতাকা। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, সমাজতন্ত্র জিন্দাবাদ, ইনকিলাবি জিন্দাবাদ, রক্ত পতাকা। এই পতাকা শ্রমিকের রক্ত পতাকা, দিক নিশানা সংগ্রামের মুক্তি পতাকা। দিক নিশানা সংগ্রামের মুক্তি পতাকা, দিক নিশানা সংগ্রামের মুক্তি পতাকা। খুব সুন্দর দিদি। আমরা তো জানি যে এই গণজাগরণের যে গানগুলো, সেগুলো আসলে অনেকজন একসাথে হয়ে তারপরে গাওয়া হয়, কিন্তু আপনি নিজে যখন একা একা এই গানগুলো গাইতে যান তখন কোনো সমস্যা মনে হয় কিনা, বা এটার আসলে পরিপূর্ণ যে প্রকাশ বা পরিপূর্ণ যে উপস্থাপন সেটা একদম যথার্থ হয় কিনা? না, সেদিক থেকে আমি বলবো অপূর্ণতাই রয়ে যায়। কারণ যখন আমরা সম্মেলকভাবে গানগুলো করে থাকি তখন এই গানগুলো কিন্তু এইভাবেই ঠিক যায় না। এই গানের মধ্যে দিয়ে ছেলেদের সুর, কিছু আলাদা সুর সংযুক্ত হয়, যেগুলোকে আমরা হামিং বলে থাকি, হ্যাঁ, যেগুলো কয়ারভাবে সমবেতভাবে দিতে হয়। হ্যাঁ, তারপর মেয়েদের কিছু সুর ভাগ থাকে, হ্যাঁ, সুর মেয়েরা মেয়েদের মতোভাবে প্রকাশ করে, ছেলেরা ছেলেদের মতো, এবং ভিতর দিয়ে কিছু সুর আবার প্রবেশ ঘটে, যে সুরগুলো এই সুরগুলোকে তুলে ধরে, মানে আরও নতুনভাবে প্রকাশ করে, সেগুলোকে আমরা হামিং বলি। যেটা আমি যখন একক কণ্ঠে গাই সেটি দেওয়ার মানে সুযোগটা থাকে না। তবে আমি চেষ্টা করি যে মূল সুরটি গেয়ে গানের কথাগুলো, বার্তাগুলো এবং মূল সুরটি যেন মানুষের কাছে পৌঁছায়। তারপর সমবেতভাবে যারা গাইবে এই গানটি, আমরাও যখন সংগঠনে করি, বা আমি, আমার স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে ছোট ছোটরা, ওদের নিয়ে যখন গাই কোথাও, তখন কিন্তু ওদেরকে আমি ভাগ ভাগ করে দিই যে তোমরা এই জায়গাগুলো তুমি গাইবে, এই জায়গাগুলো ও গাইবে, এবং সবগুলো যখন একসাথে প্রকাশ হয় তখন একটি ভিন্ন মাত্রা যোগ হয়। আপনার স্কুলটা সম্পর্কে একটু শুনি, কি ধরনের গান সেখানে শেখানো হয়? হ্যাঁ, মানে আমি যখন থেকে গিয়েছি, সত্যি কথা, তখন থেকেই আবার আমার কাছে যারা শেখে, ছোটরা, আমিও ছোট, তা আমার থেকেও ছোট ভাই বোন, ধরে ধরে শেখাতাম। হ্যাঁ, এইভাবে আমার শেখানোর অভ্যেস। আমি মনে করি যে এই বিদ্যা যত দান করা যায় ততই বাড়ে। হ্যাঁ, এবং দান করতে করতেই কিন্তু নিজেও একসময় সমৃদ্ধ হওয়া যায়। আপনার কণ্ঠে আরেকটি গান আমরা শুনতে শুনতে আজকে আমাদের আয়োজন শেষ করব। কোন গানটি শোনাবেন আমাদের? অবশ্যই গাইব, তবে তার আগে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ দুপুরে অনুষ্ঠানের সম্মানিত কর্তৃপক্ষ এবং সকল কলাকুশলীদের ধন্যবাদ। নুজহাত, তোমাকে। এবং যে গানটি গাইছি, যে আমি আবারও বলবো যে মালিক এবং শ্রমিকের সম্মিলিত প্রয়াসে আমাদের দেশ এগিয়ে যাবে, এই আশাবাদ রেখেই শ্রমিকের বিজয়ের গান গাইতে গাইতে বিদায় নেব। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মতলুব আলী স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় শেখ লুৎফর রহমান। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন। থাকবে না দারিদ্র দীনতার ভয়, না থাকবে না দারিদ্র দীনতার ভয়।
জয় নিপীড়িত মানবের জয় জয়, জয় নিপীড়িত মানবের জয়। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের পথ অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙি তার শোষণের মহলটা শুদ্ধ। মেহনতি জনতার ঐক্যে আমরা এগিয়ে যাই লক্ষ্যে, ক্ষমতার দম্ভের তাই পরাজয়, আজ ক্ষমতার দম্ভের তাই পরাজয়। জয় মানবতা সাম্যের জয় জয়, জয় মানবতা সাম্যের জয়, জয় মানবতা সাম্যের জয় জয়, জয় মানবতা সাম্যের জয়, জয় মানবতা সাম্যের জয়, জয় মানবতা সাম্যের জয়। মানবতা টিকে থাকুক আমাদের মাঝে হাজার বছর, এই প্রত্যাশা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।